আদালতের সেই উঁচু ভবনটি, যেখানে প্রতিদিন হাজারো জীবনের ফয়সালা হতো, আজ এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। শহরের সবচেয়ে কঠোর এবং সৎ বিচারপতি জাস্টিস হরিশঙ্কর ভর্মা তার কালো কোট পরে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। তার মুখে সবসময় একটা গাম্ভীর্য থাকত, এমন কঠোরতা যা থেকে কুখ্যাত অপরাধীরাও কেঁপে উঠত। কিন্তু সেই কঠিন মুখের পিছনে তার চোখে এক গভীর শূন্যতা ছিল, একটা এমন ব্যথা যা গত 12 বছর ধরে তার বুকে চাপা ছিল। দুনিয়ার কাছে তিনি জাস্টিস ভর্মা ছিলেন, কিন্তু নিজের খালি বাড়ির 4 দেওয়ালের মধ্যে তিনি শুধু এক অসহায় বাবা ছিলেন, যার সবকিছু এক মুহূর্তে হারিয়ে গিয়েছিল। দুপুরের ঝলসানো রোদে পার্কিং লটে দাঁড়ানো গাড়িগুলোর কাঁচে ঝকঝক করছিল। গরম এত ছিল যে হাওয়াও জ্বলন্ত মনে হচ্ছিল। জাস্টিস ভর্মা তার চকচকে সরকারি গাড়ির দিকে এগোলেন। যেই তিনি কাছে পৌঁছালেন, দেখলেন একটা চর্মচর্মে ছেলে, যার বয়স সবে 12 হবে, তার নোংরা ছেঁড়া কাপড় দিয়ে ঘাম মুছতে মুছতে তার গাড়ি কাপড় দিয়ে ঘষছে। ছেলেটার চুল ধুলোয় ভর্তি, পায়ে চপ্পল নেই এবং শার্ট জায়গায় জায়গায় ছেঁড়া। সে পুরো জোর লাগিয়ে গাড়ির বাম্পারে লাগা ধুলো পরিষ্কার করার চেষ্টা করছিল। হরিশঙ্করের ড্রাইভার দিনানা যেই ছেলেটাকে গাড়ি ছুঁতে দেখল, রাগে চিৎকার করে উঠল, এই ছোড়া, সর ওখান থেকে, তো কি জানিস না এটা কার গাড়ি? একটা আঁচড় লাগলে তোর চামড়া তুলে নেব। ছেলেটা ভয়ে কেঁপে উঠল, তার হাত থেকে নোংরা কাপড়টা ছিটকে মাটিতে পড়ে গেল। সে ভয়ে পিছিয়ে গিয়ে হাত জোড় করে মিনতি করতে লাগল, না স্যার, আমি তো শুধু ধুলো সাফ করছিলাম, আমি কিছু করিনি, স্যার আমাকে মারবেন না। তার গলায় সেই ভয় ছিল যা রাস্তায় বড় হওয়া অনাথ বাচ্চাদের মধ্যে থাকে, যাদের সবাই ধমকায়। জাস্টিস ভর্মার নজর ছেলেটার মুখে পড়ল। রোদের জন্য ছেলেটার গায়ের রং আরও গাঢ় লাগছিল, কিন্তু তার বড় বড় বাদামি চোখে এক অদ্ভুত নির্দোষতা ছিল। যেই হরিশঙ্কর সেই চোখে তাকালেন, তার পা থেমে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। ছেলেটার ভয়ার্ত চোখে তাকাতেই হরিশঙ্করের বুকে এক অদ্ভুত চিনচিনে ব্যথা উঠল। এমন একটা টান অনুভব করলেন যা শব্দে বলতে পারেন না। ঠিক এই বয়সই তো, যদি তার ছেলে আজ বেঁচে থাকত বা তার কাছে থাকত, তাহলে হয়তো এতটাই বড় হতো। হরিশঙ্কর হাত তুলে ড্রাইভারকে শান্ত থাকার ইশারা করলেন। শান্ত হাও দিনানা। তার গলায় ভারী ভাব ছিল। তিনি ধীরে ধীরে ছেলেটার কাছে গেলেন। ছেলেটা তখনও কাঁপছিল, তার মনে হচ্ছিল এবার আরও বড় শাস্তি পাবে। হরিশঙ্কর পকেট থেকে রুমাল বের করে ঝুঁকে ছেলেটার সামনে হাঁটু গেড়ে বসলেন, যা তার মর্যাদার সম্পূর্ণ বিপরীত ছিল। তোকে ভয় পাওয়ার দরকার নেই বাবা, হরিশঙ্কর খুব নরম গলায় বললেন। তুই এখানে কি করছিলি? ছেলেটা তার শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে ভয়ে ভয়ে বলল, স্যার আমি তো শুধু ধুলো সাফ করছিলাম, যাতে আপনি খুশি হয়ে 10-20 টাকা দেন। আমার খিদে পেয়েছে স্যার, কাল থেকে কিছু খাইনি। এটা শুনে হরিশঙ্করের বুকটা গলে গেল। যে শহরে তিনি ন্যায়ের প্রতিমূর্তি, সেই শহরের রাস্তায় একটা বাচ্চা খিদের জন্য তার গাড়ি সাফ করছে। তিনি ভালো করে ছেলেটাকে দেখলেন। ঘাম আর ধুলোর নিচে ছেলেটার চেহারা কেমন যেন চেনা চেনা লাগছিল। একটা অদ্ভুত অস্থিরতা হরিশঙ্করের মনে বাসা বাঁধতে লাগল। হরিশঙ্কর পকেট থেকে 100 টাকার একটা নোট বের করে ছেলেটার দিকে বাড়ালেন, কিন্তু তার হাত মাঝাখাশেই থেমে গেল। ছেলেটার চোখ নোটের দিকে নয়, বরং গাড়ির পিছনের সিটে রাখা জলের বোতলের দিকে আটকে গেল। তার তৃষ্ণার্ত চোখ বিনা কথায় পুরো গল্প বলে দিল। হরিশঙ্কর তৎক্ষণাৎ গাড়ির দরজা খুললেন, জলের বোতল বের করে ছেলেটার হাতে দিলেন। ছেলেটা ঠান্ডা জলের বোতলটা হাতে নিতেই এক নিঃশ্বাসে অর্ধেকটা গিলে ফেলল। জল খাওয়ার সময় তার গলার শিরা স্পষ্ট উঁচু হয়ে উঠেছিল, যা তার অসহায়ত্ব আর কুপোষণের সাক্ষী দিচ্ছিল। তোর নাম কি? হরিশঙ্কর জিজ্ঞাসা করলেন। তার গলায় তখনও সেই নরমতা যা আদালতে কখনো শোনা যায় না। ছেলেটা বোতল নামিয়ে তার ভিজে হাত প্যান্টে মুছতে মুছতে বলল, স্যার আমি বাদল বলে। আসলে আমার কোনো পাকা নাম নেই, যেখানে কাজ পাই যা নাম দেয় তাই রেখে নি, বাদল। এই নাম শুনতেই হরিশঙ্করের মাথায় আরেকটা পুরনো স্মৃতি ঝলক দিয়ে উঠল। তার স্ত্রী সুমিত্রা সবসময় বলতেন যে তাদের ছেলে বড় হয়ে বাদলের মতো সবাইকে ছায়া দেবে, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। হরিশঙ্কর আবার জিজ্ঞাসা করলেন, তোর মা বাবা কোথায়? তুই স্কুলে যাস না কেন? বাদলের চোখে এক মুহূর্তের দুঃখ ছায়া ফেলল। সে মাথা নিচু করে দিয়ে ধরা গলায় বলল, আমি জানি না আমার মা বাবাকে। স্যার, যিনি আমাকে মানুষ করেছিলেন সেই কাকা বলতেন যে অনেক বছর আগে একটা মেলায় আমাকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তখন আমি খুব ছোট ছিলাম। তিনি আমাকে মানুষ করেছিলেন, কিন্তু 2 বছর আগে তিনিও চলে গেলেন। তখন থেকে আমি এখানে ওখানে ঘুরছি। মেলায় পরিত্যক্ত,
এই শব্দগুলো হরিশঙ্করের কানে গলিত সীসার মতো ঢুকল। 15 বছর আগে শহরের সেই বিখ্যাত দশেরা মেলায় ভিড়ের মধ্যে তাদের 3 বছরের ছেলে অংশ তার আঙুল ছেলে কোথায় হারিয়ে গিয়েছিল। পুলিশের হাজার চেষ্টা, খবরের কাগজে বিজ্ঞাপন এবং রাতের ঘুম হারাম করার পরেও অংশের কোনো সন্ধান মেলেনি। সেই একটা ঘটনা হরিশঙ্করের হাসি খুশি দুনিয়াকে ধ্বংস করে দিয়েছিল। সুমিত্রা সেই শক সহ্য করতে পারেননি এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। হরিশঙ্করের হৃদয় দ্রুত ধুকধুক করতে লাগল। তিনি নিজেকে বোঝালেন যে এটা শুধু একটা কাকতালীয়। এই শহরে হাজারো বাচ্চা হারায়, হাজারো পরিত্যক্ত পাওয়া যায়। প্রত্যেক অনাথ বাচ্চাই তার অংশ হতে পারে না। ঠিক তখনই ড্রাইভার দিনানা বিরক্ত হয়ে বলল, স্যার চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এই ভিখারিকে টাকা দিয়ে দিন, এ চলে যাবে। হরিশঙ্কর একটা গভীর শ্বাস নিয়ে পকেট থেকে আরও কিছু টাকা বের করে বাদলের হাতে রাখার জন্য তার হাত ধরলেন। যেই তিনি বাদলের কবজি ধরলেন, তার নজর বাদলের কবজির ঠিক ওপরে কনুয়ের কাছে একটা পোড়া দাগে পড়ল। সেই দাগটা ত্রিশূলের আকৃতির মতো হালকা চিহ্ন। হরিশঙ্করের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মুখ একদম সাদা হয়ে গেল। সময় যেন 12 বছর পিছিয়ে গেল। তার মনে পড়ে গেল সেই দিন যখন দীপাবলির দিয়া জ্বালানোর সময় নানু অংশের হাত পুড়ে গিয়েছিল, আর ডাক্তার বলেছিলেন যে এই দাগটা হয়তো সারা জীবন থাকবে। তার হাত কাঁপতে লাগল। তিনি বাদলের কবজি শক্ত করে ধরে ফেললেন এবং ফ্যাকাশে চোখে সেই দাগ দেখতে লাগলেন। এই দাগটা তোর কি করে হলো? হরিশঙ্করের গলা কাঁপছিল। বাদল ঘাবড়ে গেল। তার মনে হলো স্যার রেগে গেছেন। সে হাত ছাড়ানোর চেষ্টা করল। স্যার, আমাকে ছেড়ে দিন, এটা তো বাচ্চাবেলার, আমি জানি না কি করে হয়েছিল। কাকা বলতেন যখন আমাকে পাওয়া গিয়েছিল তখনও এটা ছিল, আমাকে যেতে দিন স্যার। হরিশঙ্করের চোখ থেকে অনিচ্ছায় অশ্রু বেরিয়ে এসে তার গাল বেয়ে পড়ল। সেই কঠিন জজ, যিনি আদালতে ফাঁসির সাজা শোনাতে গিয়েও দ্বিধা করতেন না, আজ এক রাস্তার বাচ্চার সামনে কাঁদছেন। সেই ত্রিশূলের মতো দাগ। দুনিয়ায় লাখো বাচ্চার হাত পুড়েছে, কিন্তু সেই নির্দিষ্ট আকৃতি হরিশঙ্কর কখনো ভুলতে পারেন না। এটা ঠিক সেই দাগই যা দেখে সুমিত্রা প্রায়ই কেঁদে ফেলতেন যে আমার বাচ্চার ওপর নজর লেগেছে। দিনানা, হরিশঙ্কর প্রায় চিৎকার করে বললেন, গাড়ির দরজা খোলো, এই ছেলে আমাদের সঙ্গে বাড়ি যাবে। ড্রাইভার হতভম্ব হয়ে গেল। তার বোঝা যাচ্ছিল না স্যারের কি হয়েছে। স্যার, আপনি কি বলছেন? এটা রাস্তার আওয়ারা ছেলে, একে গাড়িতে বসাবেন? পুরো সিট নোংরা হয়ে যাবে স্যার। আমি বললাম দরজা খোলো। হরিশঙ্করের গলায় এমন কঠোরতা ছিল যে দিনানার রুহ কেঁপে উঠল। সে আর একটা কথা না বলে তৎক্ষণাৎ পিছনের সিটের দরজা খুলে দিল। বাদল ভয়ে একদম ঘাবড়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল এবার নিশ্চয়ই পুলিশের হাতে দেওয়া হবে। সে ভয়ে পিছিয়ে যেতে লাগল। না স্যার, আমাকে থানায় নিয়ে যাবেন না, আমি চুরি করিনি, কসম খেয়ে বলছি স্যার, আমি কিচ্ছু করিনি, আমি বসবো না। হরিশঙ্কর 2 হাত বাদলের নোংরা কাঁধে রেখে তার ভয়ার্ত চোখে তাকালেন। তার গলা ভারী হয়ে এসেছিল। বাবা, আমি তোকে পুলিশের কাছে নয়, নিজের বাড়ি নিয়ে যাচ্ছি, ভয় পাস না, আমার উপর ভরসা রাখ, শুধু আমার সঙ্গে চল, কিছু প্রশ্ন আছে, কিছু উত্তর দরকার। দ্বিধা আর ভয়ের মাঝে ঝুলতে ঝুলতে বাদল সেই বিলাসবহুল গাড়ির ভিতর পা রাখল। এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া তার ঘামে ভেজা শরীর ছুঁয়ে গেল। সে সিটের একদম কোণে গুটিসুটি হয়ে বসল, যাতে তার নোংরা কাপড়ে স্যারের মখমলি সিট নোংরা না হয়। হরিশঙ্কর তার পাশে বসলেন, কিন্তু তার চোখ এক মুহূর্তের জন্যেও বাদলের মুখ থেকে সরছিল না। তিনি সেই মুখে তার হারানো কালকে খুঁজছিলেন। পথভর নীরবতা ছিল, কিন্তু হরিশঙ্করের মাথায় চিন্তার ঝড় চলছিল। এটা কি সত্যি হতে পারে? ঈশ্বর কি এত বছর পর তার নীরব প্রার্থনা শুনেছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, সুমিত্রার কি হবে? সুমিত্রা, যিনি গত 15 বছর ধরে জ্যান্ত লাশ হয়ে আছেন, যিনি আজও প্রতি সন্ধ্যায় দরজায় বসে অংশের ফিরে আসার অপেক্ষা করেন। যদি এই রাস্তার ছেলেটা অংশ না হয়, তাহলে সুমিত্রা সেই দ্বিতীয় ধাক্কা সহ্য করতে পারবেন না, তিনি ভেঙে পড়বেন। আর যদি অংশ হয়, তাহলে এই 15 বছরের নরকের হিসেব কে দেবে? গাড়ি একটা ভব্য বাংলোর লোহার গেটের ভিতর ঢুকল। বাড়ির নাম ছিল শান্তিকুঞ্জ, কিন্তু শান্তি সেখান থেকে বছর আগে রাগ করে চলে গিয়েছিল। গাড়ি থামতেই হরিশঙ্কর বাদলের হাত ধরলেন, যেন ছেড়ে দিলে সে আবার ধোঁয়ার মতো উবে যাবে। তিনি তাকে নিয়ে বাড়ির মূল দরজার দিকে এগোলেন। চাকরবাকররা স্যারকে একটা নোংরা বাচ্চার হাত ধরে দেখে অবাক হলেও কেউ প্রশ্ন করার সাহস করল না। হরিশঙ্কর হলে পৌঁছে জোরে ডাকলেন, সুমিত্রা, সুমিত্রা, বাইরে এসো, দেখো কে এসেছে। তার গলায় এক অদ্ভুত উত্তেজনা আর আশা দুটোই ছিল। সুমিত্রা, যিনি গত কয়েক বছর ধরে শুধু ওষুধ আর পুরনো অ্যালবামের সাহায্যে বেঁচেছিলেন, ধীরে ধীরে নিজের ঘর থেকে বেরিয়ে এলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং চোখের নিচে গভীর কালো দাগ, যা রাতের ঘুমহীনতার সাক্ষী দিচ্ছিল।
তিনি অবাক হয়ে প্রথমে স্বামীকে এবং তারপর তার পাশে দাঁড়ানো সেই নোংরা ছেঁড়া কাপড়ের ছেলেটাকে দেখলেন। তার বোঝা যাচ্ছিল না যে এত পরিচ্ছন্নতা আর শৃঙ্খলাপ্রিয় হরিশঙ্কর একটা রাস্তার ছেলের হাত ধরে বাড়ির ড্রয়িং রুমে কেন দাঁড়িয়ে আছেন। কি হয়েছে জি? সুমিত্রার গলা খুব ধীর এবং নিস্তেজ ছিল। এই বাচ্চাটাকে, আর আপনি এটাকে বাড়ির ভিতর কেন এনেছেন? হরিশঙ্করের গলা রুদ্ধ হয়ে গিয়েছিল। আবেগের ঢেউ তার কথা কেড়ে নিয়েছিল। তিনি কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু শব্দ বেরোল না। তিনি শুধু বাদলের হাত তুলে তার ছেঁড়া শার্টের হাতা কোনুই পর্যন্ত গুটিয়ে দিলেন। সেই পোড়া দাগ, সেই ত্রিশূলের মতো চিহ্ন এখন হলের ঝাড়বাতির আলোয় স্পষ্ট ঝকঝক করছিল। সুমিত্রা, এটা দেখো, হরিশঙ্কর বড় কষ্টে বললেন। শুধু এই দাগটা দেখো। সুমিত্রার চোখ সেই দাগে আটকে গেল। এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল, যেন ঘড়ির কাঁটা পর্যন্ত থেমে গেছে। সুমিত্রার শ্বাস আটকে গেল। তার হাত নিজে থেকেই ছেলেটার দিকে বাড়ল। সে ধীরে ধীরে বাদলের কাছে এলো। বাদল ভয়ে পিছিয়ে যেতে লাগল। তার মনে হলো এই মহিলা তাকে মারবে, কিন্তু হরিশঙ্কর তাকে শক্ত করে ধরে রেখেছিলেন। কাঁপা হাতে সুমিত্রা সেই দাগ ছুলেন। যেই তার আঙুল পুরনো পোড়া ত্বকের রুক্ষতা অনুভব করল, তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। তার শুকনো চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে গেল। সেই মুখ, সেই চোখ, সেই কপালের গঠন। মায়ের মমতার তো প্রমাণের দরকার নেই, কিন্তু এই দাগ তো প্রকৃতির লেখা পাকা প্রমাণ, যা সময়ও মুছতে পারেনি। অংশ, তার ঠোঁটে ডাকটা অবিশ্বাস আর কান্নায় ভরা ছিল। আমার অংশ। বাদল অবাক হয়ে এই দুজনকে দেখছিল। তার বোঝা যাচ্ছিল না এই ধনী মহিলা তাকে কাঁদতে কাঁদতে কেন ছুটছেন, তাকে অংশ কেন ডাকছেন। কিন্তু সেই মহিলার স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যা সে গত 15 বছরে কখনো অনুভব করেনি। একটা এমন মমতাময়ী সুরক্ষা, যা রাস্তার ঠান্ডা রাতে কখনো মেলেনি। সুমিত্রা একটা যন্ত্রণাদায়ক চিৎকার করে বাদলকে বুকে জড়িয়ে নিলেন। আমার ছেলে, আমার অংশ ফিরে এসেছে। কোথায় চলে গিয়েছিলে তুমি? মাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? তিনি পাগলের মতো তাকে চুমু খেতে লাগলেন। তার ধুলোয় ভরা নোংরা চুল তার অশ্রুতে ধুতে লাগলেন। সুমিত্রার রেশমি শাড়ি বাদলের নোংরায় মাখামাখি হয়ে গেল, কিন্তু তার এসবের হুঁশ ছিল না। আজ তার হারানো দুনিয়া ফিরে পেয়েছেন। হরিশঙ্করও আর অশ্রু আটকে রাখতে পারলেন না এবং হাঁটু গেড়ে বসে দুজনকে বাহুতে ভরে নিলেন। বছরের পর বছর ধরে ধ্বংস আর নিস্তব্ধ শান্তিকুঞ্জে আজ অশ্রুর বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই অশ্রু দুঃখের নয়, পুনর্মিলনের ছিল। একটা পরিবার যাকে নিষ্ঠুর সময় ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, আজ আবার জুনে গিয়েছিল। ঠিক তখনই মূল দরজার কাছে দাঁড়ানো খুঁটির পিছনে একটা ছায়া নড়ল। এটা বাড়ির সবচেয়ে পুরনো চাকর রামু কাকা ছিল। সেই দৃশ্য দেখে তার চোখ হতভম্ব হয়ে গেল, কিন্তু তার চোখে শুধু ছোট মালিকের ফিরে পাওয়ার অবাক হওয়া নয়, বরং একটা ভয়ঙ্কর ঘাবড়ে যাওয়া ভাসছিল। তার কপালে ঘাম ঝকঝক করছিল, যেন একটা গভীর কালো রহস্য, যা সে 15 বছর ধরে বুকে চেপে রেখেছিল, এখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চলেছে। কয়েক ঘন্টা পরে বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। বাদল, যাকে এখন সবাই অংশ বলছে, স্নান করে পরিষ্কার কাপড় পরেছিল। তার চেহারাই পল্টে গিয়েছিল। সুমিত্রা নিজের হাতে তাকে খাইয়েছিলেন এবং তার চোখে এক মুহূর্তের জন্যেও ছেলে থেকে দূরে থাকার ভয় ছিল। ডাক্তার ডিএনএ টেস্টের জন্য নমুনা নিয়ে গিয়েছিলেন, যদিও সুমিত্রা আর হরিশঙ্করের কোনো রিপোর্টের দরকার ছিল না। তাদের হৃদয় সাক্ষী দিয়ে দিয়েছিল। রাত হয়ে গিয়েছিল। হরিশঙ্কর নিজের স্টাডিতে বসেছিলেন, কিন্তু তার মন কোনো ফাইলে লাগছিল না। তিনি বারবার সেই মুহূর্তটা স্মরণ করছিলেন, যখন রামু কাকা চা দেওয়ার সময় কাপ ফেলে দিয়েছিল। রামু কাকা, যিনি তাদের বিয়ের আগে থেকেই এই বাড়িতে কাজ করছেন, আজ অংশকে দেখে খুশি হওয়ার বদলে ঘাবড়ে গিয়েছিলেন। হরিশঙ্করের জজ হওয়ার কারণে মুখ পড়ার অভ্যাস ছিল এবং রামুর চোখে চোর স্পষ্ট দেখা যাচ্ছিল। রামু, হরিশঙ্কর জোরে ডাকলেন। রামু কাকা কাঁপতে কাঁপতে ভিতরে এলেন। জি স্যার। হরিশঙ্কর চেয়ার থেকে উঠে রামুর ঠিক সামনে গিয়ে দাঁড়ালেন। তার গলা ধীর কিন্তু অত্যন্ত কঠিন ছিল। তুমি আজ খুব ঘাবড়ে গেছো রামু। অংশ যখন বাড়ি এলো, তখন আমি তোমার চোখে খুশি নয়, ভয় দেখেছি। কেন? রামুর ঘাম ছুটতে লাগল। না স্যার, এমন কিছু নয়। আমি তো শুধু ছোট মালিককে এত বছর পর দেখে। মিথ্যে বলো না। হরিশঙ্করের গর্জনে ঘর কেঁপে উঠল। আমি বছরের পর বছর অপরাধীদের কাছ থেকে সত্য বের করেছি। রামু, তোমার কাঁপুনি আর চোখ সরিয়ে নেওয়া বলছে তুমি কিছু জানো। 15 বছর আগে মেলায় কি হয়েছিল? সেদিন অংশের হাতছাড়ার শেষ মানুষ ছিল তোমার স্ত্রী, মনে আছে? রামু কাকার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ধপ করে হরিশঙ্করের পায়ে পড়ে ফুপিয়ে কাঁদতে লাগল। স্যার, আমাকে মাফ করে দিন। আমার থেকে খুব বড় পাপ হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিন। হরিশঙ্কর তার কলার ধরে তুলে দাঁড় করানেন। তার চোখে রক্ত উঠে এসেছিল। সত্য বলো রামু, নইলে আমার ছেলের অশ্রুর কষ আমি তোমাকে জ্যাত্ত রাখব না। আমার ছেলের সঙ্গে কি করেছিলে তুমি? রামু কাঁদতে কাঁদতে হেঁচকির মধ্যে যে সত্যটা বের করল,
তা হরিশঙ্করের রোম খাড়া করে দিল। স্যার, সেদিন মেলায় আমার জুয়ার নেশা ধরে গিয়েছিল। আমার ওপর ঋণদাতাদের খুব চাপ ছিল। তারা আমাকে মেরে ফেলার ধমকি দিচ্ছিল। মেলার ভিড়ের সুযোগ নিয়ে আমি ছোট মালিককে এক মানব পাচারকারীকে বেচে দিয়েছিলাম, মাত্র 500 টাকার বিনিময়ে। হরিশঙ্করের মনে হলো কেউ তার বুকে ছুরি বিধিয়ে দিয়েছে। যে মানুষকে তিনি পরিবারের অংশ মনে করেছিলেন, যাকে বাড়ির চাবি পর্যন্ত দিয়েছিলেন, সেই চন্দ টাকার জন্য তার জানের টুকরোকে নরকে ঠেলে দিয়েছিল। তার ছেলে যে রাজপুত্রের মতো বড় হওয়ার কথা ছিল, সেই বিশ্বাসঘাতকের জন্য রাস্তায় ভিক মাংতে এবং গাড়ি সাফ করতে বাধ্য হয়েছিল। রাগের একটা এমন ঢেউ উঠল যে হরিশঙ্করের হাত নিজে থেকে টেবিলে রাখা পেপারওয়েটের দিকে গেল। তার মনে হলো এখনই এই বিশ্বাসঘাতকের মাথা থেতলে দেন। কিন্তু ঠিক তখনই দরজায় শব্দ হলো। সুমিত্রা দাঁড়িয়েছিলেন, আর তার পিছনে অংশ ভয়ে ভয়ে দাঁড়িয়ে। অংশ সব শুনে ফেলেছিল। সুমিত্রার মুখে অবিশ্বাস আর ঘৃণার ভাব একসঙ্গে উঠে এলো। সে রামুকে এমনভাবে দেখল যেন বিষধর সাপ দেখছে। তুমি? তার গলা কেঁপে উঠল। রামু কাকা, আমি তোমাকে রাখি বেঁধেছিলাম। তুমি আমার বাচ্চাকে বেঁচে দিয়েছিলে, আমার কোলের টুকরো সওদা করে দিয়েছিলে। রামু মিনতি করতে লাগল, মাথা ঠকতে লাগল। কিন্তু হরিশঙ্করের রাগ এখন এক শান্ত আগ্নেয়গিরি হয়ে গিয়েছিল। তিনি পুলিশ কমিশনারকে ফোন করলেন। কমিশনার, আমাকে আমার বাড়ি থেকে এক অপহরণকারীকে গ্রেফতার করাতে হবে। আর হ্যাঁ, এই মামলা আমি নিজে লড়ব, এক বাবা হিসেবে নয়, এক জজ হিসেবে, যাতে এর এমন সাজা হয় যা আগামী 7 পুরুষ মনে রাখে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের জিপ সাইরেন বাজাতে বাজাতে এসে রামুকে হাতকড়ি পরিয়ে নিয়ে গেল। রামু চলে যাওয়ার পরে ঘরে এক ভারী নীরবতা নেমে এলো। অংশ তখনও দরজার কাছে দাঁড়িয়ে। তার চোখে অশ্রু ছিল, কিন্তু মুখ শান্ত ছিল। এখন তার বোঝা যাচ্ছিল যে তার জীবনের দুর্দশার কারণ তার ভাগ্য নয়, বরং এক মানুষের লোভ। হরিশঙ্কর ধীরে ধীরে অংশের কাছে গিয়ে হাঁটু গেড়ে তার সমান উচ্চতায় এলেন। তিনি অংশের ছোট হাত দুটো নিজের শক্ত হাতে নিলেন। বাবা, আমাকে মাফ করে দে। এক বাবা হিসেবে আমি তোর রক্ষা করতে পারিনি। যে বাড়িতে তোকে নিরাপদ থাকার কথা ছিল, সেই বাড়িরই একজন তোকে ধোঁকা দিয়েছে। হরিশঙ্করের গলা ভারী হয়ে গিয়েছিল। অংশ ধীরে করে হাত ছাড়িয়ে হরিশঙ্করের অশ্রু মুছে দিল। তার এই নির্দোষ আচরণ হরিশঙ্করকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল। যে বাচ্চা এত কষ্ট সহ্য করেছে, তার মধ্যেও এখনও এত দয়া বাকি আছে। আপনি কেন মাফ চাইছেন? অংশু রাস্তায় শেখা ভাঙা হিন্দিতে বলল। ভুল তো তার ছিল, আর এখন তো আমি বাড়ি ফিরে এসেছি। মা বলেছেন এটা আমার বাড়ি। সে সুমিত্রার দিকে তাকালো, যিনি তখনও ফুপিয়ে কাঁদছিলেন। সুমিত্রা দৌড়ে এসে দুজনকে বাহুতে ভরে নিলেন। হ্যাঁ আমার বাচ্চা, এটা তোরই বাড়ি, আর এখন তোকে এখান থেকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না, ঈশ্বরও নয়। পরের সকালের খবরের কাগজের হেডলাইন ছিল, জাস্টিস ভর্মার হারানো ছেলে 15 বছর পর পাওয়া গেল। চাকরি আসল অপরাধী। শহর জুড়ে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। কিন্তু শান্তিকুঞ্জের ভিতরের দুনিয়া এখন বদলে গিয়েছিল। সেখানে এখন উৎসবের মেজাজ ছিল। কয়েক মাস কেটে গেল। অংশ এখন স্কুলে যেতে শুরু করেছে। শুরুতে তার কষ্ট হয়েছিল, কিন্তু হরিশঙ্কর আর সুমিত্রা রাত দিন এক করে তাকে স্বাভাবিক জীবন দেওয়ার চেষ্টা করলেন। যে ছেলেটা কাল পর্যন্ত রাস্তায় গাড়ির ধুলো সাফ করত, আজ নিজের টেবিলে বসে পড়াশোনা করছে। কিন্তু তার চোখে সেই পরিপক্কতা চিরকালের জন্য বসে গিয়েছিল, যা সময়ের আগে বড় হওয়ার ফলে আসে। একদিন হরিশঙ্কর আদালত থেকে বাড়ি ফিরে দেখলেন অংশ বাগানে জল দিচ্ছে, ঠিক যেমন বাচ্চাবেলায় জেদ করে পাইপ ধরত। হরিশঙ্করের মুখে একটা স্বস্তির হাসি ফুটল, কিন্তু তখনই তার নজর অংশের কবজিতে পড়ল। সেই ত্রিশূলের দাগ আজও সেখানে আছে, যা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় যে জীবন কত মূল্যবান এবং ভরসা কত নাজুক। সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে থাকল। 6 মাস পরে আদালতে এক গুরুত্বপূর্ণ দিন ছিল। কাঠগড়ায় রামু কাকা দাঁড়িয়েছিলেন, মাথা নিচু করে নিজের কৃতকর্মে লজ্জিত। সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করা হবে। বিড়ম্বনা এই যে রায় ঘোষণার চেয়ারে অন্য কেউ নয়, জাস্টিস হরিশঙ্কর ভর্মা বসেছিলেন। আইনের বইয়ে আবেগের জন্য কোনো জায়গা নেই, কিন্তু আজ হরিশঙ্করের হৃদয় ভারী ছিল। একদিকে এক অপরাধী যে তার সংসার উজাড় করেছে, এবং অন্যদিকে সেই মানুষই যে তাদের বাচ্চাবেলাকে কোলে করে খেলিয়েছে। হরিশঙ্কর চশমা ঠিক করে গম্ভীর গলায় রায় পড়লেন। রামুকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হলো। রায় শোনানোর সময় হরিশঙ্করের গলা কাঁপেনি, কিন্তু তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল।
এই সাজা শুধু আইনের পালন নয়, বরং কর্মের হিসেব ছিল। যেমন বলা হয়, কর্মের ফল মানুষকে এই জন্মেই ভোগ করতে হয়। রামুর লোভই তার ধ্বংসের কারণ হয়েছিল। আদালত থেকে বেরিয়ে হরিশঙ্কর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। একটা পুরনো বোঝা তার বুক থেকে নেমে গিয়েছিল। সন্ধ্যায় শান্তিকুঞ্জে একটা ছোট পার্টি রাখা হয়েছিল। এটা অংশের জন্মদিন ছিল। 15 বছর পরে প্রথম উদযাপিত জন্মদিন। বাড়ি ফুল আর আলোয় সাজানো হয়েছিল। শহরের বড় বড় লোক এসেছিলেন, কিন্তু অংশের চোখ বারবার গেটের দিকে যাচ্ছিল। কার অপেক্ষা করছো বাবা? সুমিত্রা ভালোবাসায় জিজ্ঞাসা করলেন। তার মুখের সেই পুরনো উজ্জ্বলতা এখন পুরোপুরি ফিরে এসেছিল। অংশ হেসে গেটের দিকে ইশারা করল। সেখানে একটা বাস এসে থামল। বাস থেকে নামলো সেই বাচ্চারা, সেই নোংরা ছেঁড়া কাপড় পরা নগ্নপদ বাচ্চারা, যারা একসময় অংশের সঙ্গে রাস্তায় গাড়ি সাফ করত আর ভিক মাংত। অংশ জেদ করে তার পুরনো বন্ধুদের ডেকে এনেছিল। অতিথিরা নাক সিটকালেও অংশ দৌড়ে গিয়ে বন্ধুদের গলা জড়িয়ে ধরল। সে তাদের সঙ্গে নিজের কেক কাটল। হরিশঙ্কর দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তার চোখে গর্বের অশ্রু ভেসে উঠল। তার ছেলে রাজপ্রাসাদে ফিরে এসেছে, কিন্তু সে সেই গলিগুলো ভোলেনি যেখানে সে জীবনের কঠিনতম সত্য দেখেছে। রাতে যখন সব অতিথি চলে গেলেন, হরিশঙ্কর অংশের ঘরে গেলেন। অংশ জানালা দিয়ে চাঁদ দেখছিল। বাবা, হরিশঙ্কর তার কাঁধে হাত রাখলেন। তুই আজ যা করলি তাতে আমার মাথা গর্বে উঁচু হয়ে গেল। আমি ভেবেছিলাম আমি তোকে ন্যায় শেখাবো, কিন্তু সত্যি কথা, আজ তুই আমাকে মানবতার পাঠ পড়িয়ে দিলি। অংশ ঘুরে বাবাকে দেখল এবং বলল, পাপা, ওখানে বাইরে যে হাজারো বাদলের মতো বাচ্চা আছে, তাদের কেউ জিজ্ঞাসা করে না। আমি বড় হয়ে জাজ হতে চাই না। আমি তাদের জন্য একটা বাড়ি বানাতে চাই, যাতে আর কোনো বাচ্চা মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পরিত্যক্ত বলে না ডাকা হয়। হরিশঙ্কর হেসে ছেলেকে গলা জড়িয়ে ধরলেন। নিশ্চয়ই বাবা, আমরা মিলে এই কাজ করব। সেই রাতে শান্তিকুঞ্জের সত্যিই শান্তি ছিল। বাইরের শোরগোল এখন তাদের বিরক্ত করত না। নিয়তি তাদের ভেঙেছিল ঠিকই, কিন্তু আবার জুড়েও দিয়েছিল, এবং এই জোড়ায় যে শক্তি ছিল তা আগে কখনো ছিল না। হরিশঙ্কর বুঝে গিয়েছিলেন যে ঈশ্বরের আদালতের রায় দেরিতে হতে পারে, কিন্তু ভুল হয় না। যে নির্দোষিতা সেদিন পার্কিং লটে ধুলো সাফ করছিল, সেটাই আজ তাদের আত্মায় জমা ধুলো সাফ করে দিয়েছে। অন্ধকার সরে গিয়েছিল এবং একটা নতুন সূর্য উঠেছিল, আশার, ভালোবাসার এবং এক নতুন শুরু।